এই জায়গাতে মানে এই সিপিএম তৃণমূল নিয়ে আমরা যখন কথা বলছি, আপনার মানে অনেকেই জানেন অনেকেই জানে না, যেটা দিয়ে একদম শুরু করলাম যা ছিল আমার দেশ, সেটা নিয়ে ডকুমেন্টারিও বানানো হচ্ছে এবং আমরা বেঙ্গল ফাইলস নিয়ে হয়তো কথা বলছি, কিন্তু যা ছিল আমার দেশ বইটিতে যা আছে আমার মনে হয় প্রত্যেক বাঙালি, আমাদের প্রজন্মের যারা, তাদের পড়া উচিত। এটা কি সত্যি না আমাদের দাদু ঠাকুরমা একটু বেশি বেশি গল্প বলতে ভালোবাসতেন? উদ্বাস্তু বাঙালিদের সাথে 1946-এ হোক বা 47-এ হোক, নোয়াখালীতে হোক বা 71-এ কলকাতায় আসা এবং রিফিউজি ক্যাম্পে থাকা এবং অবর্ণনীয় যে অত্যাচারের কথা বলা হয়, এটা কি সত্যি না অ্যাকচুয়ালি এটার মধ্যে একটা পলিটিক্যাল কালার মিশিয়ে এখন প্রেজেন্ট করা হয়? বাঙালি হিন্দুদের সাথে হয়তো এত ভয়ঙ্কর কিছু হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে দাদু ঠাকুমারা কিছুই বলেননি, কিছুই বলেননি। কেন এবং কেন বলেননি এটার একটা ইতিহাসটা খুব বিচিত্র। এটা একটা ভালো পয়েন্ট, দাদু ঠাকুমা অ্যাকচুয়ালি কিছু শেয়ার করেনি, কিছুই বলেননি, শেয়ার করেননি। এটার একটা ইতিহাস খুব বিচিত্র। তপন রায়চৌধুরীর নাম নিশ্চয়ই শুনেছো, অক্সফোর্ডের ডন ছিলেন, বিশাল ঐতিহাসিক, বাঙাল নামা লিখেছিলেন। তো তপন রায়চৌধুরী সেই দেশে যখন বাঙাল নামা সিরিয়ালাইজ হচ্ছিল, ধারাবাহিকভাবে বেরোচ্ছিল, সেই সময় দেশের আমি তার একটা প্রতিবাদ লিখেছিলাম। তো প্রতিবাদ লিখতে তখন দেশের এডিটর ছিলেন হর্ষ দত্ত। তো তখন আমি প্রতিবাদ লিখতে তপন রায়চৌধুরী আমাকে প্রতিবাদের একটা কাউন্টার লিখলেন, তাতে আমাকে ছুঁচো টুঁচো এসব বললেন আর কি। তারপরে আমি হর্ষ দত্তকে বললাম যে ওর সাথে আমার একটু দেখা হতে পারে। তো হর্ষ বললেন যে যদি আপনাকে মারে। তা আমি বললাম যে শুনেছি ওর 80-র ওপর বয়স, উনি মারলে আর কতটাই লাগবে, অতএব একটু দেখুন না। তারপরে হর্ষ খুব আশ্চর্য হয়ে আমাকে ফোন করলেন, বললেন যে এরকম উনি শুধু ব্যাপারটাকে খুব স্বাগত করেছেন তা নয়, উনি আপনাকে বাড়িতে ব্রেকফাস্ট খেতে নেমন্তন্ন করেছেন। তখন আমি বললাম যে এই যে এত বড় একটা নরমেধ যজ্ঞ হলো পূর্ব পাকিস্তানে এবং তারপরে বাংলাদেশে 1947 সাল থেকে হিন্দুদের এইভাবে মানে কচু কাটা করা হলো, এটা সবাই ভুলে গেল কি করে, বা এটা সবাই চেপে রাখলো কি করে? উনি একটু ভাবলেন, ভেবে বললেন যে দেখো এটা কিন্তু এখন এটা রাষ্ট্র করো না। এখন কথাটা বলেছিলেন, এখন রাষ্ট্র করো না। এখন আমি বলতে পারি কারণ উনি বহুদিন গত। উনি বলেছিলেন, হু ওয়ান্টস টু সে দ্যাট হিজ মাদার ওয়াজ রেপড ইন ফ্রন্ট অফ হিজ আইজ। 1950 সালে যে পাইকারি রেটে হিন্দু হত্যা হয়েছিল, সেই হিন্দু হত্যার ঘটনা প্রায় পৃথিবী জানেই না। সমস্ত 71 থেকে সামনে এসছে, কিন্তু 47-এ দেশভাগের পর যখন পূর্ব পাকিস্তান হলো, তারপর থেকে শুরু করে 48, 49, 50, 51, 52 যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, যার জন্য অনেকেই চলে এসেছিলেন, পূর্ব পাকিস্তানের সময় থেকেই চলে এসেছিলেন, সেইটা কিন্তু অদ্ভুত রকম ভাবে কোথাও কোনো কিছু তার উল্লেখ নেই। কোথাও 50 সালে যে দাঙ্গা নয়, পোগ্রম বলে ইংরেজিতে, POGROM, প্রোগ্রাম নয়, পোগ্রম। এই পোগ্রমটা হচ্ছে গিয়ে মানে যত হিন্দুদের যজ্ঞ হয়েছে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে, তার মধ্যে সম্ভবত 71-এর চেয়েও খারাপ, 71-এর চেয়েও খারাপ। এবং সেই সময় যেসব ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো প্রায় কিছুই লিপিবদ্ধ হয়নি, কিন্তু তবু কিছু সামান্য কিছু লিপিবদ্ধ হয়েছে। তো সেই যেগুলো লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে একটা বলি। একটা হচ্ছে গিয়ে নোয়াখালীর এক ভদ্রলোক, তিনি পরে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হয়েছিলেন, কিছু একটা সিংহ, তার পদবিটা সিংহ, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো উনি একটা বই লিখেছিলেন নোয়াখালীর মাটি ও মানুষ বলে। 46 সালের ঘটনা সম্বন্ধে কিন্তু কিছু লেখা হয়েছিল, তার মধ্যে নির্মল কুমার বসুর লেখা ছিল 46-এর ডায়েরি, তারপরে অশোকা গুপ্তের লেখা ছিল নোয়াখালীর দুর্যোগের দিনে। এইসব বইগুলো পাবলিসিটি পায়নি, যথেষ্ট প্রচার পায়নি, সেই জন্য আমার মতো কিছু এইসব গ্রন্থ কিট ছাড়া এই বইগুলোর কেউ খবর রাখে না। রাজেন্দ্রলাল রায়চৌধুরী বলে একজন জমিদারের গলা কেটে সেই মানে নির্যাতনের যে প্রক্রিয়াটা হয়েছিল, তার নেতা ছিল গোলাম সারোয়ার বলে একজন, এবং সেই গোলাম সারোয়ার বলেছিল যে রাজেন্দ্রলাল রায়চৌধুরীর গলা কেটে নিয়ে এসো। তো তাকে গলাটা কেটে একটা ডেকচিতে করে তার সামনে রাখা হয়েছিল।
তার কর্তৃত্ব মূল্যটা ভৌগোলিকভাবে কোন জায়গার কথা বলছেন সেটা একটু দর্শকদের বলুন। এটা সম্ভবত নোয়াখালীতে সম্ভবত বেগমগঞ্জ বলে বা এরকম একটা কোনো জায়গায় আর কি। রবীন্দ্রনাথ দত্ত আগে LIC-তে কাজ করতেন, ওকে যদি একবার কোনো সময় নিয়ে এসে ইন্টারভিউ করতে পারো খুব ভালো হয় আর কি। ভদ্রলোকের এখনো স্মৃতি অটুট আছে, 95 বছর বয়স, নোয়াখালীর ঘটনা নিজের চোখে দেখেছেন। সুখরঞ্জন সেনগুপ্ত বলে একজন লেখক দুটো বই লিখেছেন, একটা হচ্ছে 1950-এর ঢাকা বরিশাল। হ্যাঁ, কারণ 1950-এ যে খুনোখুনি হয়েছিল তার বেশিরভাগটা ঢাকা বরিশালে হয়েছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।